আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে। তো সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন গল্প কবিতা রয়েছে দেখো। পাঠ্য বই থেকে নব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান, রাধারানী এইগুলো পড়তে হবে। সহায়ক পাঠ থেকে কর্ভাস যে অংশটা রয়েছে সেটা পড়তে হবে। ব্যাকরণ থেকে বাংলা শব্দভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এটা পড়তে হবে। এরপর নির্মিতি অধ্যায় থেকে ভাবার্থ ও সারাংশ এইগুলো পড়তে হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। ওকে, তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নিই এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে, এবং সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন পেপার এগুলো তোমরা পাবে এবং পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, সেই সঙ্গে ভিডিওগুলো সেখানে দেওয়া থাকবে। তো দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে। একের দাগে যা কখনো বাসি হয় না তা হলো দুঃখ, যন্ত্রণা, দারিদ্র না বেদনা। তো কবিতা অনুসারে আমরা কি লিখবো? যা কখনো বাসি হয় না তা হচ্ছে দুঃখ। অপশান কয়েকটা। 2 নম্বর, স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে পাঠ্যাংশের চিঠিটি লিখেছিলেন 27 জুলাই, 28 জুলাই, 29 জুলাই, 30 জুলাই। তো স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে পাঠ্যাংশের চিঠিটি লিখেছিলেন 29 জুলাই। অপশান কয়েকটা। 3 নম্বর হচ্ছে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে, ইকবালকে, চেতন ভগতকে না হরচন্দ্র রায়কে। তো হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে। 4 নম্বর, পক্ষী সম্মেলনে গিয়ে হোটেলের কত নম্বর ঘরে কার্ভাস ও শঙ্কু উঠেছিলেন? 70, 71, 72 না 74? তো পক্ষী সম্মেলনে গিয়ে হোটেলের কত নম্বর ঘর উঠেছিল? এটা উত্তর হবে 71 নম্বর ঘরে। এরপরের প্রশ্ন দেখো, 5 নম্বর, দুলোক শব্দটির সন্ধি বিচ্ছেদ রূপ হলো 2 যোগ লোক, 2 যোগ লোক, দ্বি যোগ লোক না দ্বীপ যোগ লোক? সঠিক উত্তরটা এখানে হবে অপশান ঘয়েরটা, দ্বীপ যোগ লোক, দুলোক। 6 নম্বর দেখে, ধোঁয়াশা কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, সংকর শব্দ, দেশি শব্দ না জোড় কলম শব্দ? তো ধোঁয়াশা এটা হচ্ছে জোড় কলম শব্দ, এটা লিখবে। 7 নম্বর, তব্য কোন শ্রেণীর প্রত্যয়? কৃত প্রত্যয়, তন্ত্রিত প্রত্যয়, ধাতবয়ব প্রত্যয় না কোনোটি নয়? তো তব্য এটা হচ্ছে কৃত প্রত্যয়। 2 নম্বর দেখে, কম বেশি 15 শব্দের নিচের প্রশ্নগুলি, নিচের যে কোনো 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 7 = 7। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 2 দেখে, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, কেন এরূপ বলেছেন লেখক? তো বাঙালি হিন্দুরা সত্য, শিব, সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী। বাঙালি মুসলমানরাও একই কাজ করে, তাই লেখক আলোচ্য মন্তব্যই করেছেন। 2 নম্বর, রাধারানী বড় বালিকা, পথিকের এই ধারণা কিভাবে হয়েছিল? তো দেখো, রাধারানীর গলার স্বর শুনে পথিকের এই ধারণা হয়েছিল। এরপরের প্রশ্ন 2-3 নম্বর, নোটে গাছটা বুড়িয়ে ওঠে এ কথার ভাবার্থ কী? তো নোটে গাছটা বুড়িয়ে ওঠে বলতে মানুষের শৈশব থেকে বার্ধক্যে উপনীত হওয়া কবি বুঝিয়েছেন। 4 নম্বর, আকাশে 7টি তারা কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ রয়েছে? তো কামরাঙা, হিজল, কাঁঠাল, জাম, ধান, কলমি, সর ও বট গাছের কথা উল্লেখ রয়েছে। 5 নম্বর, জাদুকর আর্গাসের প্রকৃত নাম কী ছিল? তো এখানে উত্তর দেখো, দেমিনগো বার্তেলেমে সার্মিয়েন্তো। ওকে, এটা হচ্ছে জাদুকর আর্গাসের প্রকৃত নাম। এরপর 6 নম্বর, কার্ভাসের মূল্য হিসাবে আর্গাস শঙ্কুকে কত মূল্য দিতে চেয়েছিলেন? তো 10,000 এক্সুডো এটা দিতে চেয়েছিলেন। এরপর 7 নম্বর, সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ কি আলাদা? তো এখানে উত্তর লিখবে হ্যাঁ, সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ হচ্ছে আলাদা। 8 নম্বর, সাপেক্ষ সর্বনাম কাকে বলে? যে সর্বনাম পদগুলি একটির সাপেক্ষে আরেকটি ব্যবহৃত হয়, অর্থাৎ বাক্যের মধ্যে একটিকে ব্যবহার করলে অপরটিও ব্যবহার করতে হয়, তাদের সাপেক্ষ সর্বনাম বলে। যেমন হচ্ছে যে, সে, ওকে, যে, সয়, সে, রয়, এগুলো। 9 নম্বর দেখে, ক্রমবাচক বিশেষণের 2টি উদাহরণ দাও। এখানে উত্তর লিখবে প্রথম, দ্বিতীয়, এগুলো হচ্ছে ক্রমবাচক বিশেষণ। 3 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। 3 দেখে, রাধারানী গল্প অবলম্বনে পথিক চরিত্রটির পরিচয় দাও। তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী কাহিনীর শেষে জানা যায় পথিকের নাম রুক্মিণী কুমার। অন্ধকারে পথ হাঁটতে গিয়ে অনিচ্ছায় ও ভুলক্রমে বালিকা রাধারানীর ঘাড়ের উপরে পড়েন। রাধারানীর কান্না শুনে তার চমক ভাঙে। তিনি যখন রাধারানীর অবস্থা সম্পর্কে জানতে পারেন তখন একটি অসহায় বালিকাকে তার বাড়িতে পৌঁছিয়ে দেন। বালিকার অবিকৃত মালা 4 পয়সার বিনিময়ে কিনে নিলেও দিয়েছেন টাকা।
তিনি দাতা, দানশীলতা এবং চারিত্রিক গুণ। দানশীলতা তার চারিত্রিক গুণ। এই গুণের আরও পরিচয় হলো রাধারানীর জন্য শাড়ি কিনে পাঠানো, নিজের নাম স্বাক্ষরিত নোট ফেলে যাওয়া। তো এইগুলো হচ্ছে এই পথিকের যে চরিত্র সম্পর্কে, সেগুলো আমরা কিছু সংক্ষেপে লিখলাম। 2 নম্বর হচ্ছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহারা বলতে কাদের কথা বুঝিয়েছেন বা বলা হয়েছে, কথাটির অর্থ বুঝিয়ে দাও। তো তাহারা বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশের অন্তর্গত রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে একজনের পরিচয় হয়। রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছ থেকে মালা কেনে, তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে, এমনকি নিজের ও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায়। কিন্তু রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয়। সেই ব্যক্তি তাদের জন্য যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল, তাই এই উপকারীর শেষ চিহ্নস্বরূপ সেই নোটটি তারা খরচ করেনি। 4 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে 60টি বাক্যের মধ্যে, 60টি শব্দের মধ্যে, ঠিক আছে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। 4-1 দাগে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কেশবতী বলার কারণ কি? তো দেখো, উদ্ধৃত পংক্তিটি কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যারূপে কল্পনা করেছেন। গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। 2 নম্বর, কিন্তু বিঘ্নও আছে বহু। কে কাকে একথা বলেছেন, তিনি কোন বিঘ্নের কথা উল্লেখ করেছেন? দেখো, স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে একথা বলেছেন। ভারতবর্ষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব, জাতিভেদ, অস্পৃশ্যতা এমন ইত্যাদি দেশের উন্নতির কাজে বিঘ্ন হয়ে দাঁড়াতে পারে। তিনি এইসব বিঘ্নের কথা উল্লেখ করেছেন। 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর 150টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রশ্নে আমার 5 নম্বর দেওয়া আছে। 5-1 দাগে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? তো উদ্ধৃতাংশে কেশবতী কন্যার কথা বলা হয়েছে। সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসছে হিজল, কাঁঠাল, জাম গাছের উপরে। কবি কল্পনা করেছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা। সেই রমণীর খোলা চুলের রাশি যেন স্পর্শ করছে এই গাছের মাথাকে। কবি তার মাথার ওপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা, তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনোদিন দেখতে পাওয়া যায় না। সে শুধু কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। 5-2 নম্বর, ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। একগুয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, জীবন জীবিকার স্বার্থে কিংবা বিত্ত বৈভবের টানে গ্রামের কেউ কেউ শহরমুখী হয়ে শহরবাসী হয়েছেন, কিন্তু গ্রামের শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ ও তার অপার সৌন্দর্য ওই শহরবাসী মানুষটি ভুলতে পারেনি। গ্রামের সহজ সরল জীবনধারা আজও তাকে টানে। তাই গ্রামে ফেরার তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে জেগে ওঠে। ফিরে আসার প্রবল ইচ্ছা ও আকুতিই হলো তার দুরন্ত পিপাসা। শহরবাসী ওই মানুষটির গ্রামে ফেরার দুরন্ত ইচ্ছা ও আকুলতা মরে যায় না। অতীত গ্রাম জীবনের শিকড়ের টান বারবার তাকে গ্রামে এনে ফেলে। অবকাশ অবসরে গ্রামের সঙ্গে যাওয়া আসার যোগসূত্র থেকে যায়, তাই এই পিপাসা কখনো ফুরোয় না। 6 নম্বর থেকে নিচে যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 6-1 দাগে নবনব সৃষ্টি প্রবন্ধে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? এরপর বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? দেখো, লেখক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কারণ কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। পরিবর্তে নিজের শব্দ ভাণ্ডারে তার খোঁজ করে। নিজের ভাণ্ডারে থাকা ধাতু বা শব্দের সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে এই সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। ওকে, এরপর দেখো, বর্তমান যুগের ইংরাজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কারণ প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গৃহীত হয়েছে এবং হচ্ছে। 2 নম্বর দাগে হচ্ছে চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও।
এখানে আমরা উত্তর লিখছি, মহান সাধক স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমী। তিনি আজীবনকাল তার কাজের মধ্যে দিয়ে ভারতের সামাজিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধনের নিরলস প্রচেষ্টা করে গেছেন। স্বামীজি বিশেষ করে ভারতের পিছিয়ে পড়া নারী সমাজকে নিয়ে চিন্তিত। তিনি মনে করেছেন মিস নোবেলস এর শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ভারতের নারী সমাজকে এগিয়ে নিয়ে চলতে পারে। আবার আমরা স্বামীজির কলমে ভারতবাসীর কুসংস্কারাচ্ছন্ন ভাবনা, পরাধীন মানসিকতা, জাতি ভাবনা প্রভৃতি সম্পর্কে গভীর খেদ লক্ষ্য করতে পারি। এভাবে স্বামীজির লেখনী থেকে তার তীব্র দেশপ্রেমের পরিচয় সুস্পষ্টভাবে পাওয়া যায়। 7 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে এখানে 4 নম্বর দেওয়া আছে। 7 একে ম্যালি ফাউল পাখি কোন দেশে দেখা যায়, এর বিশেষত্ব কী? তো ম্যালি ফাউল পাখি অস্ট্রেলিয়াতে দেখা যায়। এরা মাটিতে বাসা তৈরি করে। বালি, মাটি আর নানা রকম উদ্ভিজ দিয়ে তারা একটি ঢিপি তৈরি করে। ওকে, আর তার ভিতরে ঢোকার জন্য একটি গর্ত থাকে। তারা বাসার ভিতরে ডিম পাড়ে, কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য ডিমে তা দেয় না। ম্যালিফাউলেরা কোনো এক আশ্চর্য ও অজ্ঞাত কৌশলে বাসার ভিতরে তাপমাত্রা ঠিক 78 ডিগ্রি ফারেনহাইট রাখে। 1 ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না। বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই থাকুক না কেন, তাদের বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটেই স্থির থাকে। এই উষ্ণতায় ডিম ফুটে শাবক বেরোনোর জন্য আদর্শ। 7 2 নম্বর জায়গায় প্রশ্ন হচ্ছে, কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজ পেলাম। কোন ঘটনায় বক্তা এই প্রমাণ পেয়েছিলেন? তো দেখো, সত্যজিৎ রায় রচিত কর্ভাস গল্পে একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরে কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। প্রফেসর শঙ্কু তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে এসে জানায় যে ওই গাছের নিচে একটা কাক মরে পড়ে আছে। তাই কাকেরা এত চেঁচাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে কর্ভাস প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো আগ্রহ দেখায়নি। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে কর্ভাস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। নেক্সট হচ্ছে 8 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের আমার 5 নম্বর দেওয়া আছে। 8 এর থেকে ভাবার্থ লিখতে হবে এখানে, ঠিক আছে। দেখা কী দেওয়া আছে দেখো, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি, পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে, শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এটার ভাবার্থ কি সেটা লিখতে হবে। অথবা 8 2 নম্বর দেওয়া আছে, সারাংশ লেখো। এটার সারাংশ লিখতে হবে। দেশ সম্বন্ধে একটি কথা খুব স্পষ্ট বুঝতে হবে। দেশ কেবল মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়ে গড়া। দেশকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ। দেশের জনবল একটি মস্ত বড় বল। জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম দেশগুলির অন্যতম। তোমরা বোধহয় জানো এই দেশে প্রায় 130 কোটিরও বেশি লোক বাস করে। তারা পৃথিবীর 1/6 লোক বাস করে ভারতবর্ষে, গর্ব করার মতো কথা বলে। তো এটা সারাংশ লিখতে হবে, ঠিক আছে। তোমরা এরকম সারাংশ বইতে আরও রয়েছে, সেগুলো কিন্তু সেগুলো পড়বে, ঠিক আছে। শুধুমাত্র এই একটা পড়লে কিন্তু হবে না, ওকে। এছাড়াও তোমরা তোমাদের বই থেকে কিন্তু সারাংশ এবং ভাবার্থ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে রাখবে। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর আলোচনা করলাম। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সুতরাং প্রশ্নগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। তবে এই প্রশ্নগুলো যে পরীক্ষা আসবে এমন কোনো কথা নয়, এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তাদের উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। সেই সঙ্গে তোমাদের সিলেবাসের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে, অর্থাৎ যে অধ্যায়গুলো রয়েছে, যে গল্প, কবিতা এবং প্রবন্ধগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। আর যদি এই প্রশ্নদের PDF ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবং তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু-বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। আর প্রশ্নদের PDF আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। সেখান থেকে তোমরা এর PDFগুলো নিতে পারো। PDFগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।